মশলা জাতীয় ফসলগুলোর ভিতরে আদা একটি অন্যতম ফসল। প্রাচীনকাল থেকে আদা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। কখনো ঔষধি হিসেবে, কখনো রান্নাবান্নার কাজে, কখনো পোলাও, মাংস রান্নার ক্ষেত্রে, বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা আদা ব্যবহার করে থাকি। কিন্তু আদা উৎপাদন একটু কঠিন। তবে আমাদের দেশে বিশেষ করে উত্তরবঙ্গে সৈয়দপুর, লালমনিরহাট, নীলফামারী বিভিন্ন জেলায় এই আদা বেশি পরিমাণে উৎপাদন হয়ে থাকে। এছাড়া পাহাড়ি অঞ্চলে কিন্তু আদা ভালো উৎপাদন হয়। তবে আমাদের দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল বা দক্ষিণ অঞ্চলে কিন্তু আদা ভালো হতে চায় না। কারণ এই অঞ্চলে বাতাসে আর্দ্রতার ভাগ বেশি থাকে এবং তাপমাত্রা বেশি থাকে। যার কারণে আদাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা যশোরের একটি জায়গা। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ধুন্দুল গাছ, উপরে মেহেন্দি গাছ, পাশে একটা রঙ্গন ফুলের গাছ, পেঁপে গাছ, ভেন্না গাছ, তারপরে ওপাশে চাল কুমড়ো গাছ, উপরে আপনার তেঁতুল গাছ, নারকেল গাছ। এই জায়গাটা কিন্তু একটা অকেজো জায়গা। এখানে কিন্তু শাক-সবজি এগুলো এখানেও উৎপাদিত হবে না। এখানে দিনের বেশিরভাগ সময় কিন্তু ছায়া থাকে। ছায়াযুক্ত স্থানে আদা কিন্তু ভালো হয়। কিন্তু সারাদিন যদি রোদ থাকে, বিশেষ করে আমি যেটা বললাম যে দক্ষিণ অঞ্চলে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এখানে আদা হওয়াটা একটু কষ্টকর। সেক্ষেত্রে আধা ছায়া আধা রোদ পায় এরকম জায়গায় কিন্তু আদা উৎপাদিত হবে। আপনারা চেষ্টা করতে পারেন। যে জমিটি আমরা নির্বাচন করব সেখানে অবশ্যই মাটিটি উঁচু হতে হবে এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে এবং পানি সেচের ব্যবস্থাও থাকতে হবে। কারণ যখন চারা গজাবে ওই সময় মে জুন মাস থাকে, ওই সময় বৃষ্টিপাত অনেক সময় কম হয়। সেক্ষেত্রে কিন্তু সেচ দিতে হবে। এই জন্য সেচের ব্যবস্থাটাও থাকতে হবে। সমস্ত আগাছা বা বিভিন্ন খড়কুটো ছিল, সেগুলো কিন্তু জমি কোপ দেওয়ার আগে পুড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ এখানে বিভিন্ন জীবাণু বা পোকামাকড় থাকতে পারে, সেগুলোকে ধ্বংস করা হয়েছিল। এরপর জমিতে ৪ থেকে ৫টি কোপ দেওয়া হয়েছিল। যেহেতু ছোট জায়গায় এখানে লাঙ্গল ব্যবহার করা যায় না, সেজন্য ৪ থেকে ৫টি চাষ দিয়ে জমি মাটি সুন্দরভাবে তৈরি করা। তবে শেষ চাষের আগে এখানে মনে হয় আধা শতক জায়গা, এখানে আপনার প্রায় ২০ কেজি গোবর সার দেওয়া হয়েছিল, ১০ কেজি ছাই দেওয়া হয়েছিল। এরপরে আপনার বেসাল ডোজ, অর্থাৎ যেটা মাটির নিচে দিতে হয়, এটা কিন্তু অবশ্যই আ আদা লাগানোর পূর্বে শেষ চাষের সময় দিতে হয়। সেখানে আপনার শতক প্রতি আধা কেজি টিএসপি, ২৫০ গ্রাম পটাশ এবং ২০০ গ্রাম জিপসাম এবং কিছু বোরন, কিছু দস্তা সার দিয়ে শেষ চাষের জমিটা তৈরি করে একটা সেচ দিতে হবে। সেচ দেওয়ার পরে মাটিতে যখন কন্ডিশন আসবে, অর্থাৎ সার দেওয়ার ১০ থেকে ১৫ দিন পরে আপনি ৬০ সেন্টিমিটার দূরে ২৫ সেন্টিমিটার আ গাছ থেকে গাছ, অর্থাৎ আদা থেকে আদার রোপণ দূরত্ব মেইনটেইন করে আদা লাগাতে হবে। আদা যে সারিতে থাকে সেখানে মাটি উঁচু করে দিতে হবে বা পিলি করে দিলে ভালো হয়। চারার বয়স যা আপনার ৩০ থেকে ৪০ দিন যখন হবে, তখন একবার উপরি প্রয়োগ কিছু সার দিতে হবে, ইউরিয়া সার। আর ৬০ থেকে ৫০ থেকে ৬০ দিন বয়স হলে তখন কিন্তু আবার আরেকটা বার আপনার কিছু পটাশ এবং কিছু ইউরিয়া সার দিতে হবে। আর বয়স যখন ৮০ থেকে ৯০ দিন হবে, তখন কিন্তু আবার আরেকবার কিছু পটাশ এবং ইউরিয়া সার দিলে আপনার আদা ভালো উৎপাদিত হয়। আদাতে রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ একটু কম হয়ে থাকে। তবে কিছু পোকার আক্রমণ হয়, যেমন এই পাতাটি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আ পাতা খেকো পোকা, অর্থাৎ পাতার ছিদ্র মানে কেটে খেয়ে ফেলেছে। এই ধরনের ক্ষেত্রে আপনারা নাইট্রো স্প্রে করলে ভালো হয়। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে এত সুন্দর আদা হয়েছে কিন্তু এর মাঝে আবার এক সমস্যা দেখা যাচ্ছে। এই যে আমরা দেখি এই যে গাছটা, এই গাছটায় কিন্তু এই যে মাজরা পোকা লেগেছে। এই মাজরা পোকা দমনের জন্য আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ স্প্রে করেন, তাহলে কিন্তু আদা ভালোভাবে উৎপাদিত হবে। এই যে এখানে পাতাটা দেখতে পাচ্ছেন, এ ধরনের রোগ অনেক সময় দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনারা কার্বেন্ডাজিম গ্রুপের ওষুধ স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যাবে। আপনারা দেখুন যে এখানে একটা কন্দর থেকে ৭ থেকে ৯ টা বা ১০ টা পর্যন্ত গাছ হয়ে থাকে। এরকম হলে বুঝবেন যে আদার ফলন খুব
ভালো হবে। আপনারা এতক্ষণ যে আদা চাষ সম্পর্কে ভিডিওটি দেখলেন, আপনারা এর থেকে অবশ্যই উপকৃত হবেন যদি আপনারা আদা চাষ করতে পারবেন। তবে আমি যে নিয়মগুলো বললাম এই নিয়মে আদা লাগাবেন। দর্শক, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অন্যরা যাতে এগুলো দেখে আদা চাষে উদ্বুদ্ধ হতে পারে। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।